19/3/2019। দীপ, দীপ, দীপ। দীপের নাম জপতে জপতে চিৎকার করে উঠল পারমিতা। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। সে হসপিটালে, কিন্তু কেন? তার কি হয়েছে? দীপ কোথায়? দীপের তো গুলি লেগেছিল। গুলি কোথায় লেগেছে? দীপ ঠিক আছে তো? টেনশনে পারুর মাথা ব্যথা করছে। সে বিচলিত হয়ে দীপ দীপ বলে চেঁচাতে লাগলো। ওর চেঁচামেচিতে দরজা খুলে দ্রুত গতিতে ভেতরে এলো নার্স। বিচলিত কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি উঠছেন কেন? আপনার শরীরে এখনো খুব জ্বর। শান্ত হন, উঠবেন না। পারু নার্সকে দেখে কিছুটা শান্ত হয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করলো, দীপ কোথায়? ওর তো গুলি লেগেছিল। আমি দীপের কাছে যাব, আমাকে নিয়ে চলুন। নার্সটি পারুর দিকে তাকিয়ে ভ্রু গুটিয়ে নিল। এই মেয়েটাকে গতকাল বিহান মির্জা এবং মেধা মির্জা ভর্তি করিয়েছেন। মির্জা বাড়ির লোকেরা যেহেতু ভর্তি করিয়েছে, সেহেতু নির্ঘাত এই মেয়ের সাথে তাদের কোনো না কোনো কানেকশন আছে। তাই সাবলীলভাবেই জবাব দিলেন, ম্যাম, স্যারের রাতে অপারেশন হয়েছে। এই মুহূর্তে তিনি ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠলে সবার সাথে দেখা করতে দেওয়া হবে। পারু মানল না। তার দীপকে দেখতে মন চাচ্ছে। এখন দেখতে মন চাচ্ছে মানে সে এখনই দেখবে। শান্তশিষ্ট পারু হুট করে অশান্ত হয়ে উঠল। সে হাতে থাকা স্লাইনের নলে হাত দিয়ে হুমকি স্বরূপ বলল, আমি এখন যাব, এখন দীপের সাথে দেখা করব। আমাকে না নিয়ে গেলে আমি স্যালাইনের নল খুলে ফেলবো, সত্যি। তারপর তারপর আমি এক্ষুনি এটা হাতে ঢুকিয়ে দেব, তারপর মরে যাব, বলে দিলাম। ভালো চাইলে আমাকে এক্ষুনি দীপের কাছে নিয়ে যান। আমি আমার দীপকে দেখতে চাই। ধীরে ধীরে পারুর পাগলামি বাড়ছে। একটা সামান্য কারণ এভাবে পাগলামি করতে দেখে নার্সটি বিচলিত হয়ে পড়ল। সে তাড়াহুড়া করে আরেকটা নার্সকে দিয়ে বিহানের কাছে খবর পাঠালো। পরপর পারুর দিকে এগিয়ে বোঝানোর মতো করে বলল, কেচিটা আমাকে দিয়ে দেন ম্যাম। এখনই বিহান স্যার আসবেন। উনি অনুমতি দিলেই আপনাকে দীপ স্যারের রুমে নিয়ে যাওয়া হবে। প্লিজ ওটা ফেলে দিন। পারু ফেলল না, বরং আরও শক্ত করে ওটা রগের ঠিক উপরে রাখলো, যেন কেউ ওর কথা না শুনলে ডিরেক্ট আত্মহত্যা করতে পারে। পারু স্বভাবত এমন মেয়ে নয়। সে বরাবরই শান্ত, কিন্তু ইদানিং তার কি যেন হয়ে যায়। হুটহাট রাগ উঠে যায়, মত বদলে যায়। দীপকে নিয়ে সে এতটাই পজিটিভ হয়ে উঠেছে, ওকে হারানোর কথা উঠলেই নিজেকে শেষ করে দিতে মন চায়। নার্সের থেকে খবর পেয়ে মেধা আর বিহান ছুটে এসেছে। হসপিটালে আপাতত ওরা দুজন, আর কয়েকটা ছেলেপুলে ব্যথিত তেমন কেউ নেই। বিহান এখনও বাড়িতে এসব জানায়নি, তবে শীঘ্রই জানাতে হবে। ভাগ্য ভালো, গুলিটা দীপের মেরুদণ্ডের পাশে লেগেছে। যদি কোনোভাবে সেটা মেরুদণ্ডে লেগে যেত তাহলে দীপকে বাঁচানো সম্ভব হতো না। বিহান আসার পর পারু আরও বেশি পাগলামি শুরু করে দিয়েছে। দীপ যেই অবস্থাতেই থাকুক না কেন, পারু দীপের কাছে যাবেই, যাবে মানে যাবেই। শেষমেশ না পেরে পারুকে নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়। যেহেতু দীপ এখন বিপদমুক্ত, সেহেতু ওর সাথে দেখা করাই যায়। অগত্যা পারুর হাত থেকে স্লাইনের নল খুলে তাকে দীপের কেবিনে নিয়ে যাওয়া হলো। পিঠে গুলি লাগায় উপর হয়ে শুয়ে আছে দীপ। কড়া ওষুধের প্রভাবে রাত থেকেই ঘুমাচ্ছে। পারু কাঁদতে কাঁদতে দীপের পাশে বসলো। কোনো কিছু না ভেবেই দীপের উন্মুক্ত বাহু ঠেলতে ঠেলতে ডাকতে থাকলো, বেব, বেব, বেব উঠো না। আমার মাথা কেমন জানি লাগছে। তুমি না উঠলে আরো বেশি খারাপ লাগবে। উঠো না বেব, উঠো। কারোর ফ্যাসফেসে কান্নার স্বর আর ডাকাডাকিতে চোখ মেলে তাকালো দীপ। কড়া ডোজের প্রভাবে চোখে ঘুম থাকলেও চোখ মেলে বাচ্চাদের মতো ডাকাডাকি করা পারুকে দেখে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। পরপর এক হাত উঁচিয়ে পারুর চোখের পানি মুছে দিতে দিতে বলল, কি হচ্ছে পারুর? এরকম বাচ্চামি করছো কেন? আর পারু কি বড় বড় এরকম বাচ্চামি করে, নাকি আমার সামনে এলে বাচ্চা হয়ে যায়? পারু এখনও কাঁদছে। সে দীপের ব্যান্ডেজ করা স্থানে হাত ছুঁয়ে বলল, খুব ব্যথা করছে। দীপ মাথা ঝাঁকিয়ে না বুঝালো। পারু দীপের বাহু টেনে বায়না করার মতো করে বলল, ব্যথা না করলে উঠে বসো, আমি তোমাকে জড়িয়ে ধরবো। উঠো, উঠো না, উঠো। পারুর কাণ্ডে না চাইতেও হেসে ফেলল দীপ। আবারও পারুর সারা মুখে হাত বুলিয়ে দিয়ে বোঝানোর মতো করে বলল, আমার তো পিঠে ঘুরে লেগেছে সোনা, এখন উঠতে গেলে ব্যথা পাবো। পারু নাক ফুলিয়ে জেদ করে বলল, আমি কিছু জানি না। তুমি উঠবে মানে উঠবেই। তুমি না উঠলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। ধমকে উঠল দীপ। পারু, থাপড়ে কাল লাল করে দেবো তোমার। এসব বলতে নিষেধ করেছি না? আর কখনো এসে বলবে না।
বলতে বলতে বহু কষ্টে উঠে বসল দীপ। যদিও এসব নতুন কিছুই নয়, রাজনৈতিক জীবনে এই 11 বছরে সে শতবার আহত হয়েছে, কতবার মরতে মরতে বেঁচেছে, সেসবের হিসেব খুবই কম। দীপ উঠে বসতেই পারু আছড়ে পড়ল দীপের বুকে, মাথা রাখলো। এখন তার খুব শান্তি লাগছে। এতক্ষণ বুকের ভেতরটা কেমন জ্বলে যাচ্ছিল। পারু আস্তে করে মাথা রাখলো। দীপ ওকে টেনে অনেকটা কাছে এনে মাথায় আদরে হাত বুলিয়ে দিল। এত পাগলামি করছিস কেন? এখন যদি আমিও তোকে পাগল বলি? পারু দীপের উন্মুক্ত বুকে নাক ঘষে বলল, রাগ করব কেন? আমি তোমার জন্য 1000 বার পাগলের উপাধি পেতে রাজি। পারুর এক একটা কাণ্ডে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে দীপ। কত অবলীলায় মেয়েটা তার বুকে মিশে যাচ্ছে, তুমি করে পর্যন্ত বলছে, সাথে বেব বলেও ডাকছে। এত এত ভালোবাসা যেন দীপ সামলাতেই পারছে না। ওরা যখন ভালোবাসা বিনিময় করতে ব্যস্ত, তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন মাহিদ মির্জা, শাহিন মির্জা, মাহিদ মির্জা আর দুজন মধ্যবয়স্ক মহিলা। আগের বারের মতো ছেলে আর পারুকে একই অবস্থায় দেখে মাহিদ মির্জা মুখে বিরক্তির ছাপ ফেলে অন্যদিকে তাকালেন। ছেলেটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই অবস্থায় কী সব করে যাচ্ছে? এদিকে শাহিন মির্জা আর মাহিন মির্জার গর্ভে বুক ফুলে উঠেছে। আহা, 1 মাস আগেও ভাতিজা এই মেয়েকে জোর করে নিজের কাছে আটকে রেখেছিল, আর এখন মেয়েটা কিনা নিজ থেকে দীপের বুকে। সাব্বাস ভাতিজা, তুই বরাবরই আমাদের মান রেখেছিস। এরকম 1000টা সাবাসী ভরা বাক্য মনে মনে ছুড়ে দিচ্ছেন দু ভাই। দীপ এতক্ষণ চোখ বন্ধ করে পারুর ভালোবাসায় ডুবেছিল। কেবিনে অন্য কারোর প্রবেশ বুঝতে পেরেই চোখ মেলে তাকালো। বাবা, চাচা আর আম্মুদের দেখে পারুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাগ করবে? আপনার শ্বশুর শাশুড়ি এসেছে ম্যাডাম, পেছনে থাকান। দীপের কথা কর্ণগোচর হতেই সন্তর্পণে দূরে সরে গেল দীপ। পেছন ফিরে দীপের বাবা, চাচা আর দুজন মহিলাকে দেখে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। কি থেকে কি হয়েছে, সে কি পাগলামি করেছে, সবটা মনে আসতেই আরও লজ্জায় কুঁকড়ে গেল। দীপ পারুর হাত ধরে সবার দিকে ইশারা করে বলল, আব্বু আর বড় চাচ্চুকে তো চেনয়, আর ওটা আমার ছোট চাচ্চু, পাশেরটা আমার আম্মু, তার পাশেরটা ছোট আম্মু। সবাইকে সালাম দাও। পারু সবাইকে চোখ উঁচিয়ে দেখল। শ্বশুর নামক লোকটা বাদে সবাই ওর দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। পারু এবার নিজ উদ্যমেই সহবতের সহিত সবাইকে সালাম দিল। সবাই খুশি খুশি সালামের উত্তর নিল। সব ঠিকঠাক থাকলো। মাহিদ মির্জার মুখে অন্ধকার। বাবা কেমন মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে দীপ কিছুটা দুষ্টুমি ভরা কণ্ঠেই বলল, আপনি মুখ ফুলিয়ে রেখেছেন কেন আব্বু? এতদিন তো বৌমা বৌমা করে মাথা খেয়ে এনেছিলেন, এখন বৌমার সালাম গ্রহণ করছেন না যে? মাহিদ মির্জা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার সাথে কথাই বলতে চাই না আমি পারু। তুমি কি বুঝে এই সন্ত্রাসীকে পছন্দ করেছো বলবে আম্মু? এর কোনো ভবিষ্যৎ আছে? আজ মরতে মরতে বেঁচে গেছে, কাল যে কিছু হবে না তার কি গ্যারান্টি কে দিতে পারে? তুমি বরং একটা বড্ড ছেলে দেখে বিয়ে করে নেও। এই সন্ত্রাস তোমাকে ডিজার্ভ করে না। পারু লজ্জায় মাথা নিচু করে রাখল। দীপের পরিবারের লোকজনরা কত ভালো। পারুর পরিবার পরিজন, অবস্থান, ক্লাস না মেপেই এক লহমায় তাকে কেমন আপন করে নিচ্ছে। পারু কোনো দিন ভাবতে পারিনি তার জীবনে এত ভালো ভালো মানুষের আগমন ঘটবে। পারুকে মাথা নত করে রাখতে দেখে দীপ বাবার উদ্দেশ্যে বলল, আপনি কি কোনোভাবে আমার বিয়ে ভাঙার পায়তারা করছেন আব্বু? তাহলে বলবো, এসব করেও লাভ নেই। পারু সবটা জেনে শুনে আমাকে ভালোবেসেছে এবং সারা জীবন বাসবে। পারু লজ্জায় আরও সিঁঠিয়ে গেল। ওখানে থাকা প্রত্যেকে পারুর মনের অবস্থাটা বুঝতে পারল। তাই মাহিদ মির্জা ছেলের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, নির্লজ্জের বাচ্চা, থাপড়ে তোমার গাল লাল করে দেব আমি। এই রোমানার সাথে মেয়েটাকে নিয়ে তার কেবিনে যাও। এই ছেলের সাথে থাকলে মেয়েটার মাথা খারাপ হয়ে যাবে। সাথে সাথে এগিয়ে এলো দুজন। দীপের আম্মু এসে দীপের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু এঁকে দিলেন। দীপ সন্তর্পণে মায়ের বুকে মাথা রাখতেই ঝরঝর করে কেঁদে দিলেন রোমানা বেগম। দীপ এই ছেলের আপন মা না হলেও ছোট থেকে বিহানের থেকে এক চুল পরিমাণও আলাদা নজরে দেখেনি। বড় ভাবি যেদিন মারা গেলেন সেদিনের পর থেকে তো উনি মনে মনে দীপকে নিজের ছেলেই মেনেছেন।
আর দীপ তাকে আপন মায়ের জায়গা দিয়েছে। ভালোবেসে সর্বদা বিহানের মতো আম্মু বলে ডেকেছে। সেই ছেলের এমন অবস্থা দেখে তিনি নিজেকে সামলাতে পারলেন না। ছেলেকে বুকে নিয়ে কত শত অভিযোগ করলেন, তার ইয়ত্তা নেই। পারু দু চোখ ভরে দেখল মা ছেলের কাণ্ড। পারু এখনও জানে না এই মহিলা যে দীপের নিজের মা নয়। দীপ বহু কষ্টে মায়ের কান্নাকাটি মিটিয়ে পারুকে মায়ের সাথে যাওয়ার আদেশ দিতেই পারুও বাধ্য মেয়ের মতো মাথা নত করে রোমানা বেগম আর সাথী বেগমের সাথে চলে গেল। ওরা যেতেই দীপ বাবা চাচার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, বউকে বুকে নেবে বলে এত কষ্ট করে উঠে বসলাম, আর আপনারা এসে সেই কষ্টের জল ঢেলে দিলেন। আমি যদি আপনাদের আব্বু হতাম না, তাহলে সব কটাকে বিয়ে ছাড়া ব্যাচেলর বানিয়ে রেখে দিতাম। তখন বুঝতেন বউ ছাড়া থাকা কত কষ্টের। মাহিদ মির্জা ছেলের দিকে এগিয়ে গিয়ে পাশে বসে বুকের কাছের ব্যান্ডেজ ঠিক করে দিতে দিতে বললেন, বাপ হলেই সব করা যায় না। এই যেমন আমার এখন তোমাকে আর তোমার চাচাদের পায়ের চ্যান্ডেল খুলে পিটাতে ইচ্ছে করছে। আমি কি একবারও চ্যান্ডেল খুলতে গিয়েছি? মাহিদ মির্জার কথায় মুখ থুবড়ে পড়ল দুই ভাই। ভাইজান এইভাবে বলতে পারলেন? যতই হোক তারা একজন সম্মানিত লোক। তাদের মতো এমপি মন্ত্রীদের যদি বড় ভাই স্যান্ডেল দিয়ে পিটায়, তাহলে জনগণের কাছে তাদের মুখ থাকবে না? একদমই থাকবে না। সব দিক ভেবে মাহিদ মির্জা মুখ লটকে বললেন, ভাইজান, মারতে হলে চটি দিয়ে মারবেন। ওসব কম দামি স্যান্ডেল দিয়ে মারলে আমার সম্মানে লাগবে। শাহিন মির্জা মাথা ঝাঁকিয়ে ছোট ভাইয়ের সাথে সহমত পোষণ করে বললেন, হ্যাঁ ভাইজান, আপনি চাইলে গুচপি কিংবা জিমিসো ব্র্যান্ডের জুতা ইউজ করতে পারেন। ওগুলো খুব সুন্দর, এমন ভালো মানের। বিহান ক্যাবিনের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এইগুলো অনেক দামি হয়ে যায় না? আর একটু সস্তা দেখে নাম বলেন। এত দামি জুতো আবার আপনাদের সাথে যায় না। সবার কনভারসেশনের হালুয়াত দেখে মেজাজ খারাপ হলো মাহিদ মির্জার। কত বড় সাহস এক একটার, ওনার সাথে কিনা মজা নাই। মাহিদ মির্জা সব কয়টাকে একবার দেখে দাঁতে দাঁত চেপে বললেন, তোমাদের সব কয়টাকে আমি বাথরুমের চ্যান্ডেল দিয়ে পিটিয়ে তারপর রাজনীতির ভূত মাথা থেকে নামাবো, বিয়াদ্দপের হাড্ডিগুলো। একটু পরে শব্দ করে হেসে দিল অর্পণা। আল্লাহ, এত সুন্দর পরিবার বাস্তবে হয় নাকি? তার তো জানা ছিল না। জানবে কি করে? অর্পণার তো পাপ্পা ছাড়া কেউ নেই। 23/4/2019। মাঝে কেটেছে একটা মাস। দীপ আর পারুর সম্পর্কে এখন বারবারস্থ ভালোবাসা। দুজনের ভালোবাসার বিশেষণ হচ্ছে তারা দুজনেই পাগল। এই এক মাসে এদের একজনের প্রতি আরেকজনের পাগলামি দেখে বিহান আর মেধা হাঁপিয়ে উঠেছে। সাথে মনে মনে দোয়া করেছে আল্লাহ যেন সারা জীবন তাদের এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। আগে দীপ সারাদিন রাজনীতি, ছেলেপোলে আর সিগারেট নিয়ে মেতে থাকলেও এই কমাস ধরে সে বেশিরভাগ সময় পারুর সাথেই কাটিয়েছে। দীপ আর পারুর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো লাইব্রেরিতে বন্দী। একসাথে বই পড়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট তৈরি, পারুর পড়ালেখায় সাহায্য করা, মেধার বিহানকে নিয়ে আড্ডা দেওয়া, আর সব কিছুর ফাঁকে দুষ্টু মিষ্টি প্রেমালাপ করা। এভাবেই কেটে গিয়েছে একটা মাস। আজকেও লাইব্রেরিতে বসে আছে পারু, তার দৃষ্টি রাগান্বিত, চেহারায় তাকিয়ে থাকা দীপের দিকে স্থির। দীপকে রাগে ফোঁস করতে দেখে পারু ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে দীপ? এরকম ক্ষেপে আছো কেন? কিছু বলবে? দীপ চোখ গরম করে পারুর দিকে তাকালো, পরপর দাঁতে দাঁত চেপে বলল। কাল রাতে সব কি বলেছিস? পারু অবাক হয়ে প্রশ্ন করল, কি বললাম আবার? দীপ রাগে কটমট করে পারুর হাত ধরে টেনে বুক সেলফের পেছনে নিয়ে এলো। এদিকটায় আপাতত কেউ নেই, সে নিজের মন মতো রাগ দেখাতে পারবে। বুক সেলফের পেছনে গিয়ে পারুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, কই যাবি তুই? দীপের কাণ্ডে একটুও ভরকায়নি পারু। এই লোকের কাজই এসব, কিছু হলেই খালি কাছে টেনে রাগ দেখাবে। তাই স্বাভাবিক স্বরেই বলল, ও ওটা বাড়ি যাওয়ার কথা বলছি। 2 মাস হয়ে গেল বাড়ি যাই না। আম্মু আপু বারবার কল দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। দীপ জেদি কণ্ঠে বলল। যেতে হবে না, না করে দে। পারু মাথা নত করে বলল, আমারও আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। কত দিন হয়ে গেল ওদের দেখি না। দীপ বিরক্তিতে কপাল কুঁচকালো। কি জ্বালা, পারু চলে গেলে সে থাকবে কি করে? তার তো পারুকে ছাড়া দম বন্ধ বন্ধ লাগে। দীপ পারুর গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, বাড়িতে যাবি যা, এবার আমি কিভাবে থাকবো সেটাও বলে যা। তোকে ছেড়ে আমার দম বন্ধ হয়ে আসে পারো।
পাগল পাগল লাগে। দীপের সরল স্বীকারোক্তিতে প্রসন্ন হাসল পারু। সে পা উঁচিয়ে দীপের গলা জড়িয়ে বলল, 2 দিন থেকেই চলে আসবো বেব, একটু ম্যানেজ করে নাও। এই 2 দিন কিভাবে থাকবো সেটা বলেছে। দীপের মুখে বারবার তুই তুকারি শুনে পারু কিছুটা রাগী কণ্ঠে বলল, তুই তুকারি করছো কেন? তুমি এভাবে তুই তুকারি করলে আমিও তোমাকে আপনি আপনি করে বলবো। বলবো? বলো, বলবো? দীপ পারুর চুলের বেনি হাতে পেঁচিয়ে শক্ত করে ধরে মুখটা একদম নিজের মুখের সামনে এনে বলল, বলে দেখ, মেরে ফেলবো একদম। তুমি বলতে পারলে আমিও পারবো। দীপ অসহায় কণ্ঠে বলল। জাস্ট না বেব, আমি থাকতে পারবো না। পারু হাত উছিয়ে দীপের গালে আদুরে হাত বুলিয়ে বলল, প্লিজ বেব, আমি তোমাকে প্রতিদিন কল করব। প্লিজ এমন করো না, যেতে দাও। যেতে দিলে আমাকে কি দেবে? কি পাবো আমি? কি চাই তোমার? দীপ পারুর নাকে নাক ঘষে মাদকীয় কণ্ঠে বলল, কাছে চাই, খুব কাছে। যতটা কাছে এলে আমাদের মাঝে চুল পরিমাণ দূরত্বও থাকবে না। দীপের কথার মানে বুঝতেই লজ্জায় লাল হয়ে গেল পারু। সে আমতা আমতা করে বলল। আগে বিয়ে হোক তারপর। দীপ মুচকি হাসলো। এমে কি ভেবেছে সে বিয়ের আগে পারুকে কাছে চাইবে? দীপকে এতটাই অভদ্র? একদম না। দীপ পারুকে নরম স্বরে আবদার ভরা কণ্ঠে বলল, তাহলে চলো বিয়ে করি। তুমি বলে এখন এই মুহূর্তে বিয়ে করব। পারু সাথে সাথে নাকচ করে বলল, এখন না বিব, কটা দিন সময় দাও। আমি আব্বুর অনুমতি ব্যতীত বিয়ে করতে পারবো না। তাহলে তোমার বাড়িতে আব্বু আর চাচুকে পাঠায়? আমাদের বাড়ি থেকে প্রস্তাব পাঠালে তোমার বাবা নিশ্চয়ই তিনি অস্বীকার করবে না। বেব, বুঝার চেষ্টা করো। আব্বা এখন আমার বিয়ের কথা মানবে না। যত ভালো জায়গায় হোক সোজা না করে দেবে। পারুর নাকচে অশান্ত হলো দীপ। সে অত্যন্ত আবেগী কণ্ঠে বলল, আমাদের ভালোবাসার কথা বললেও বুঝবে না। চলো না বেব, বিয়ে করো নি। আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। পারু দীপের গালে হাত বুলিয়ে বোঝানোর মতো করে বলল, আমাদের ভালোবাসার কথা আব্বু জানলে খুব কষ্ট পাবে দীপ। আমার আব্বু অন্য 5 জন ব্যক্তির মতো না গো। তিনি খুব আত্মসম্মানী লোক। এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। অধৈর্য হলো দীপ। আবারও পারুর চুল টেনে হিসিয়ে বলল, তাহলে আমি কি করব? বলো, কি করব? আমার তো তোকে ছাড়া ভালো লাগে না পারু। এক কাজ করি, মরে যে আমি, তুইও শান্তি পাবি আর তোর বাপু শান্তি পাবে। দীপের পায়ের উপর পা রেখে উঁচু হয়ে দাঁড়ালো পারু। পরপর আদরে কণ্ঠে বলল, বেব, এইসব বলে না। আমাকে 1 বছর সময় দাও। তোমার এক্সামটাও শেষ হোক। এর মধ্যে আমি ঠিক কিছু না কিছু করে আব্বুকে মানিয়ে নেব। প্লিজ বেবি, তুমি আমাকে না বুঝলে কে বুঝবে বলো? পারুর কাণ্ডে থমকে গেল দীপ। মেয়েটা তার এত কাছে চলে এসেছে যে দীপ নিজেকে ঠিক রাখতে পারছে না। সে খেই হারিয়ে পারুকে আরও উপরে তুলে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। কিছুটা উঁচু হতেই পারু দীপের চোখে মুখে শব্দহীন চুমুতে ভরিয়ে দিল। পরপর দীপ ও পারুর চোখে মুখে ছোট ছোট চুমু খেয়ে চুলের ভাঁজে নাক ডুবিয়ে দিতেই তৎক্ষণাৎ বুক সেলফের অপর পাশ থেকে বিহান গলা খাকারি দিয়ে বলল, আপনাদের প্রেম করা শেষ হলে ক্যান্টিনে আসুন, আম্মু খাবার পাঠিয়েছে। পারু ছিটকে দূরে সরে গেল। পরপর দৌড়ে লাইব্রেরি থেকে প্রস্থান করলো। পারু যেতেই বিরক্তিকর দৃষ্টি ফেলল দীপ। এদের জন্য শান্তিতে একটু প্রেমও করা যায় না। পারুকে একটু ভালোবাসতে নিলে সবার ডাকাডাকি শুরু হয়ে যায়। 28/4/2019। 8 থেকে 10 বার কলিং বেল চাপার পরেও ওপাশ থেকে দরজা খোলার নাম নেই। পারু জানে দীপ ইচ্ছা করেই এমন করছে। নিশ্চয়ই ডোর ক্যামেরা দিয়ে দেখেছে যে ও এসেছে, এজন্যই দরজা খুলছে না। পারুও হার মানার পাত্রী নয়। আজ এই লোক কিভাবে দরজা না খুলে থাকে সেও দেখতে চায়। অগত্যা এক সমানে যত ইচ্ছা সুইচ টিপতে লাগলো। পারুর কাণ্ডে এবার বোধহয় ওপাশের মানুষটা বিরক্ত হলো আর ধাম করে দরজা খুলে দিল। দরজার ওপাশে মেধাকে দেখে ভ্রু কুঁচকে নিল পারু। সে এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছে আর মেধা ভেতরে থেকেও খুলল না কেন? এরকম করার মেয়ে তো মেধা নয়। পরক্ষণে ভাবলো মেধা বোধহয় কোনো কাজে বিজি ছিল, তাই দরজা খুলতে দেরি করেছে। অগত্যা কোনো ভনিতা ছাড়াই মেধার দিকে তাকিয়ে সহাস্যে প্রশ্ন করল, কি হয়েছে মেধা? দরজা খুলছিলে না কেন? কখন থেকে কলিং বেল বাজাচ্ছি? মেধা পারুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন খুলবো দরজা? তোমার এখানে কি কাজ? যাও, চলে যাও। আপাতত তোমার মুখ দেখারও ইচ্ছে নেই আমার। এই প্রথম মেধাকে এতটা রেগে যেতে দেখে পারু অবাক লোচনে তাকিয়ে রইল। মেধা তাকে রাগ দেখাচ্ছে? মেধাও কি তবে
পারুকে ভুল বুঝলো, কিন্তু পারু তো নিরুপায় ছিল। পারু অসহায় কণ্ঠে বলল, তুমিও আমায় বুঝবে না মেধা? তুমি না বুঝলে তোমার ভাইকে কিভাবে বুঝাবো বলো? পারুর কথায় তেতে উঠল মেধা। সহসা পারুর হাত ধরে টানতে টানতে দীপের রুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, কি বুঝবো তোমাকে? বলো কি বুঝবো? তোমার জন্য আমার ভাই মরতে বসেছে। আজ 5টা দিন পেরোলো, তোমার একটা কল দেওয়ার নাম নেই। কি বলে বাড়ি গিয়েছিলে বলো? বলে যাওনি 2 দিন পর ফিরে আসবে? আমার ভাইয়াকে প্রতিদিন কল দিবে, কেন দিলে না বলো? আমার ভাইয়া 5 দিন ধরে এখানে থেকে শুধু পাগলামি করে গিয়েছে। বারবার তোমার কাছে যেতে চেয়েছে কিন্তু পারেনি। তুমি নাকি যাওয়ার সময় আমার ভাইয়াকে কসম দিয়ে গিয়েছো যেন আমার ভাই তোমার বাড়ি না যায়। কেন পারু? কি পেয়েছো আমার ভাইকে? যা খুশি করে নেবে, যেভাবে খুশি কষ্ট দেবে। তুমি জানো ভাইয়া বড় আব্বুর কতটা আদরের? ভাইয়া কষ্ট পাবে বলে দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করেনি। যুবক বয়সে বউ হারানোর পর কোনো লোক এমন করতো বলো? আর সেই আদরের ছেলেকে তুমি এভাবে কষ্ট দিচ্ছ। এসব যদি মেজো আম্মু আর বড় আব্বু জানতে পারে তখন তোমার কি অবস্থা হবে ভাবতে পারছো? ভাইয়ার সুখের জন্য বড় আব্বু সব করতে পারে, আর তুমি কি না আমার ভাইয়াকে পাগল বানানোর প্ল্যান করছো? যদি আমার ভাইয়ের কিছু হয় পারু, বুঝছো, আমি নিজ হাতে তোমাকে কবর দিব বলে রাখলাম। বলতে বলতে দীপের দরজার সামনে দাঁড় করিয়ে দিল পারুকে। পারুর চোখে উপচে পড়া পানি। সে কান্না দমাতে না পেরে ফোপাতে ফোপাতে বলল, কি হয়েছে দীপের? ও কি আবারও নেশায় ডুবেছিল? বিশ্বাস করো মেধা, আমি নিরুপায় ছিলাম। আমার কাছে তো বাটন ফোন নেই, স্মার্টফোনও এখানে রেখে গিয়েছিলাম। আব্বুর ফোনটা কিছুতেই কালেক্ট করতে পারিনি, আর আব্বু আসতেও দিচ্ছিল না। আমি কি করতাম বলো? মেধা ক্রোধান্বিত নয়নে পারুর দিকে তাকিয়ে বলল, কিছু করতে হবে না, যা করে ফেলেছো তাতেই আমার ভাইয়ার যা তা অবস্থা। 5টা দিন ধরে কী সব খেয়ে যাচ্ছে, ভালো খাবার তো মুখেও তোলে না। 2-3টে ঘুমের ওষুধ তার রেগুলার রুটিন হয়ে উঠেছে। আজ আসতে গেলে কেন? আরও 2 দিন পরেই আসতে। আমার ভাইয়াটা মরলে একেবারে দাফন কবরের অবস্থাই করে দিতে। মেধার কথায় আটকে উঠল পারু। শব্দ তুলে কেঁদে দিল। সে জানতো না দীপের এরকম অবস্থা হবে। জানলে যে করেই হোক কারো না কারোর ফোন থেকে একটা কল দিতই দিত। পারু এক প্রকার হামলে পড়ল দরজার ওপর ধাক্কাতে ধাক্কাতে। উন্মাদের মতো দীপকে ডাকতে লাগলো। পারুর মাথা ব্যথা করছে। এই মুহূর্তে দীপ দরজা না খুললে পারুর মনে হচ্ছে মাথা ব্যথা আরও বাড়বে। তার নিজেকে পাগল পাগল লাগছে। ওর ডাকাডাকিতে বিহানের রুম থেকে বিহান বেরিয়ে এলো। পারুর অবস্থা নাজেহাল। মূলত পারু দীপ দুটোই পাগল। এদের পাগলামি দেখলে বিহান অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মেধা রানীটা কেন এত পাগলামি করে না? মেধা রানী পাগলামি করলে সে একটু একটু পাগলামি করতে পারত। আফসোস, তার মেধারানী তার জন্য ততটা পাগল নয়। অগত্যা সব ভাবনা রেখে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দিল বিহান। পারু কৃতজ্ঞ দৃষ্টিতে একবার বিহানের দিকে তাকালো, পরপর ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। পারু রুমে ঢোকার সাথে সাথে মেধাকে নিয়ে চলে গেল বিহান। এই মেয়ে আজ খেপেছে, এটাকে ভালোবাসা নামক শরবত না খাওয়ালে ঠিক হবে না। দীপ মেঝেতে বসে খাটের এক কোণায় মাথা হেলিয়ে ঘুমাচ্ছে। রুম জুড়ে বিদঘুটে মদ, সিগারেটের গন্ধ। পারুর কেমন বমি বমি পাচ্ছে। তবুও বহু কষ্টে মুখে ওড়না চেপে দীপের দিকে এগিয়ে গেল। দীপের বিধ্বস্ত রূপ দেখে পারুর বুকটা মোচড় দিয়ে উঠল। ইস, কি হাল হয়েছে লোকটার। পারু সন্তর্পণে এগিয়ে গিয়ে দীপের পাশে গিয়ে বসল। সেও বিছানার মাথা হেলিয়ে ঘুমন্ত দীপের মুখটা অবলোকন করল। দেখে মনে হচ্ছে বহুদিনের অসুস্থ কোনো রোগী ওষুধের অভাবে মৃত্যু কামনা করছে। পারু হাত উঁচিয়ে দীপের মুখে হাত বুলিয়ে দিল। এ লোকটা তার জন্য এত পাগল কেন? এত পাগলামি করতে হবে কেন? আচ্ছা, আল্লাহ না করুক পারু যদি কখনো মরে যায়, তখন এই লোকের কি হবে? এই 5 দিনে যদি লোকটার এরকম হাল হয়, তাহলে পারু একেবারে না থাকলে তো ওনাকে বাঁচানোই যাবে না। পারু মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যেন তাকে অনেকগুলো বছর বাঁচিয়ে রাখে, আর সে যেন তার দ্বীপকে সন্ধ্যা রাতে জ্বলা প্রদীপের মতো জ্বালিয়ে রাখতে পারে। দ্বীপের মুখে হাত বুলিয়ে ওর বুকে মাথা রাখলো পারু। ঘুমন্ত দ্বীপের নাসারন্ধে পারুর ঘ্রাণ পৌঁছাতেই চোখ মেলে তাকালো। বুকের উপর পারুকে দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে সে ভ্রম দেখছে, তাই আলতো করে পারুর শরীরটা ছুঁতে দিল। না, প্রতিবারের মতো এবার মিলিয়ে যায়নি পারু। তার মানে পারু এসেছে, সত্যি এসেছে।
মনে মনে কথাটাকে বিশ্বাস করানোর জন্য পারুকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাগ্যিস আজ সে একটা ঘুমের ওষুধ খেয়েছিল। 2-3টে খেলে তো সে মরার মতো ঘুমোতো, তাহলে নিশ্চয়ই পারুকে দেখতে পেত না। ভালোই হয়েছে বেশি ঘুমের ওষুধ খায়নি। দীপ পারুকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে ফুপিয়ে উঠল। এই প্রথম দীপকে কাঁদতে দেখলো পারু। এমন শক্তপোক্ত একটা লোক এতটা অসহায়ভাবে কাঁদছে। কতটা ভালোবাসলে মানুষ এরকম করতে পারে জানা নেই পারুর। সে হাত উঁচিয়ে দীপের পিঠে হাত বুলিয়ে বলল, বেবি বেবি শান্ত হও, আমি চলে এসেছি, তোমাকে রেখে আর কোথাও যাব না। প্লিজ বেবি, এরকম করো না, আমার কষ্ট হচ্ছে। পারুর কথা শুনল না দীপ। আরও শক্ত করে আঁকড়ে ধরল মেয়েটাকে। দীপের কলিজাটা পুড়ে যাচ্ছে। এই মেয়েটাকে ছাড়া তার দম আটকে আসে। এই 5 দিনে সে খুব ভালো করে বুঝে গিয়েছে এই মেয়েকে ছাড়া দীপের পক্ষে বাঁচা ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। দীপকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে পারুও কেঁদে দিল। দীর্ঘ আধা ঘন্টা কান্নাকাটির পর থেমে গেল দীপ। সাথে সাথে ফিরে এলো নিজের চিরচারিত কঠিন রূপে। পারুকে এতটা কাছে দেখে সহসা নিজের থেকে সরিয়ে বাহু চেপে ধরে বলল, এখানে কেন এসেছিস? দয়া দেখাতে? তোর দয়া আমার চাই না। যা, তোদের বাপের বাড়ি চলে যা। দীপ মির্জা আঁকেই বাঁচতে পারে। বাঁচার জন্য তোর মতো সস্তার চিপ মেয়েকে দীপ মির্জার প্রয়োজন নেই। সর, যা যা এখান থেকে। এই মুহূর্তে আমার রুম থেকে বের হতে। কথাটা বলেই ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। পারুর হয়েছে মহাজালা। এমন একটা লোককে সে ভালোবাসলো যে কিনা রাগ হলেই তাকে ধমকে দূরে সরিয়ে দেবে। আবার সেই ধমক শুনে পারু যদি চলে যাওয়ার জন্য 1 পা বাড়ায় তাহলে তেড়ে এসে 2-4টা চড় থাপ্পড় দিয়ে আবার কাছে টেনে নেবে। এটাই দীপ, ভিপি দীপ জোহান মির্জা। এই লোককে সামলানোর মতো কঠিন কাজ এই পৃথিবীতে দ্বিতীয়টি হয় না। পারু নিজেকে ধাতস্থ করে দীপের দিকে এগিয়ে গেল। গালে হাত দিতে নিলে দীপ সেটা ঝটকা মেরে দূরে সরিয়ে দিল। পারু হার মানল না। এটাকে মানাতে হলে বারবার বেহায়ার মতো কাছে যেতে হবে, নয়তো এই লোককে সামলানো দেয়। পারু আবারও হাত বাড়ালো, শক্ত করে দীপের গাল আঁকড়ে অনুনয়ের স্বরে বলল, সরি বেবি, আমি আর কখনো এমন করব না, আর কখনো তোমায় ছেড়ে দূরে যাব না। প্লিজ বেবি, মাফ করে দাও। সরি সরি। বলতে বলতে ঝাঁপিয়ে পড়ল দীপের বুকে। এবার বোধহয় কিছুটা শান্ত হলো দীপ। পারুকে কাছে না টানলেও দূরে সরিয়ে দিচ্ছে না। এভাবেই অনেকটা সময় পেরোনোর পর পারুর মাথায় হাত রাখলো দীপ। এক হাতে ওর কোমর জড়িয়ে কোলের উপর বসিয়ে দিল। আজ 5-5টা দিন পর মেয়েটাকে কাছে পেয়েছে সে। এই এতগুলো দিনে চোখের দেখা তো দূর, একটুখানি কথাও হয়নি দুজনার। এই 5টা দিন দীপের কাছে 5 যুগের মতো লেগেছে। তার বুকে কী পরিমাণ যন্ত্রণা হয়েছে তাই মেয়েটা বুঝবে না। আল্লাহ বাদে কেউ জানবে না সেই খবর। পারুকে কাছে পেয়ে দীপ এবার কিছুটা নরম হয়ে এলো। পারুর চুলের ভাঁজে অসংখ্য চুমু দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, আমার খুব ভয় হয় তোকে হারিয়ে ফেলার। তোকে ছেড়ে 1 প্রহর 1000 প্রহর মনে হয়। তুই না থাকলে আমার মৃত্যুর যন্ত্রণা হয় পারু। তুই যাস না, আমাকে একা রেখে আর কোথাও যাস না। আবার এরকম করে আমি মরে যাব, বিশ্বাস কর, সত্যি মরে যাব। পারু মাথা উঁচিয়ে দীপের থুতনিতে কপাল ঠেকিয়ে বলল, আর যাব না তো, একটু শান্ত হও। এরকম পাগলামি কেউ করে? এগুলো কি করেছো? ঘরের ভিতর কত পিট ফুটে গন্ধ। আমার কত অস্বস্তি হচ্ছে জানো, খুব বমি পাচ্ছে, মাথা খারাপ লাগছে, দম বন্ধ হয়ে আসছে। দীপ পারুর মুখটা তুলে খড়খড়া হাতে চোখ মুখ মুছে দিল। পরপর বুকের মধ্যিখানে মুখটা চেপে ধরল, যেন এই রুমে থাকা বিদঘুটে ঘ্রাণ পারুর নাসারন্ধ্র ভেদ করতে না পারে। তবুও পারুর বমি পাচ্ছে, কারণ সে বিদঘুটে ঘ্রাণটা দীপের মুখ, শার্ট, এমনকি শরীর থেকেও আসছে। পারু সহসা দীপের থেকে দূরে সরে গেল। এতক্ষণ কষ্ট করে বসে থাকলো, এখন কেমন যেন তার গা গোলাচ্ছে। পারুকে এভাবে নাক সিটকাতে দেখে দীপ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুই স্বার্থপর পারু, তুই খুব স্বার্থপর। বাবা মায়ের কাছে গিয়ে আমাকে কিভাবে ভুলে যেতে পারলি? তোর কি একবারও মনে হয়নি তোকে না দেখে কথা না বলে আমি কিভাবে থাকবো? যদি ফিরে এসে দেখতে আমি দুনিয়াতে আর নেই, তখন কি করতি? আর এতদিন পর আমার কাছে ফিরে এসেও কি করছিস দেখ, আমাকে দেখে নাকশেট খাচ্ছিস। অথচ আমার এই অবস্থার জন্য দায়ী তুই এতটা অবহেলা না করলে আমি কিন্তু এসব নিয়ে পড়ে থাকতাম না। আমাকে যখন তোর এতটা অসহ্য লাগে তখন চলে যা আমার কাছে থেকে। আর বলতে পারল না দীপ।
তার আগেই পারু দ্বীপের নরম ওষ্ঠযুগল দখল করে নিল। এটাই প্রথমবার, তাও পারুর তরফ থেকে। পারুর এহেন কাণ্ডে থমকে গেল দ্বীপ। সে এতটাও আশা করেনি, এতটাও না। সময় পেরোলো কিছুটা, দুজনের অভিব্যক্তি শান্ত, দুজনের চোখ দুজনার মাঝে নিবদ্ধ। পারুর জলজল চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, সবভাবেই সব অবস্থাতেই ভালোবাসি। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে দেখে নাক ছিটকাবো? আমি তো শুরু থেকেই জানতাম তুমি বাজে নেশায় আসক্ত, তবুও আমি তোমার মায়াই পড়েছি। তোমার সব খারাপ গুণকে নিজের মনে করে ভালোবেসেছি দীপ। আর কখনো এসব বলবে না, কোনো দিন না, ঠিক আছে? দ্বীপ এখনও তবদা খেয়ে তাকিয়ে আছে। একটু আগে ওটা কী ছিল, কিভাবে হলো, কেন হলো, কিছুই বুঝলো না। এবার সে একটু বুঝতে চাইল, আর বোঝার জন্য দ্বিতীয়বারের মতো নিজ উদ্যমে পারুর ওষ্ঠযুগল দখল করে নিল। অতপর সময় পেরোলো অনেকটা। মনের নিগূঢ় চাহনা, সকল রাগ অভিযোগ পেরিয়ে মনস্তাত্ত্বিক শান্তি নিহিত হওয়ার পর আলাদা হলো দুজন। দ্বীপের কাণ্ডে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রাখা পারুর গাল আঁকড়ে ধরল দ্বীপ। এদিক ওদিক তাকিয়ে ছোট করে বলল, इधर कोई नहीं रहता है, डरो मत, किसी ने नहीं देखा। পারু চোখ তুলে মিহি কণ্ঠে বলল, कोई देखे या ना देखे कोई फर्क नहीं पड़ता। मैं तुम्हारी हूँ, तुम मेरे हो। पूरी दुनिया को पता चल जाए, सबको दिख जाए, मुझे कोई फर्क नहीं पड़ता। এটুকু পড়ে অর্পণা চোখ বুঝে নিল। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে জানা ছিল না তার। অর্পণা বিড়বিড় করে বলল, আপকা প্যার অমর রাহে, আপকান বেহাদ খুবসুরত হো, আমিন আমিন সুম্মা আমিন। 5 দিনের হাহাকারে বিহানও তেমন খাওয়া দাওয়া নেই। দীপ বা বিহান যখন আহত হয় কিংবা বিধ্বস্ত হয় তখন তারা এই ফ্ল্যাটে থাকে। এই বিষয়টা পরিবারের কেউ জানে না। জানলে মাহিদ মির্জা এতক্ষণে দুজনের অবস্থা খারাপ করে দিত। বিহান কয়েক পা এগিয়ে গিয়ে দীপের রুমের দিকে উকি দিতে নিতেই মেধা হাত টেনে ধরে কিছুটা ধমকের স্বরে বলল, ওইদিকে কই যাও? অন্যের পার্সোনাল ম্যাটার্সে লাল বাতি না জ্বালালে ভাল লাগে না? বিহান পেটে হাত দিয়ে বেহায়ের মতো করে বলল, পারু তো চলে এসেছে, এবার তোর ভাইয়াকে বল বেরিয়ে আসতে। ওর জন্য আমার নেওয়া খাওয়া বন্ধ। ছ্যাঁকা খাবে তোর ভাই, আর বেকা হয়ে পড়ে থাকবো আমি। মেধা ফুঁসে উঠে বলল। আমার ভাই তোমার কি চাচা লাগে? বিহান মেধাকে কাছে টেনে বলল। না, ওটা আমার ভাই আর তোমার ভাসুর লাগে। বিহানের কাণ্ডে লজ্জা পেল মেধা। বিহান সেই লজ্জারাঙা মুখটা 2 আঙ্গুলের সাহায্যে উপরে তুলে যেই না চুমু খেতে নিবে তখনই পারু হালকা কাশি দিয়ে সতর্ক বাণী সুরে রান্নাঘরে যেতে যেতে বলল, এখানে প্রেমালাপ না করে নিজেদের ভাই ভাসুরের রুমটা গিয়ে পরিষ্কার করে ফেলুন। আমি ওসবের ঘ্রাণ নিতে পারি না। আপনারা তো শুনে অভ্যস্ত। যান গিয়ে ওসব বাজে জিনিসগুলো ফেলে মদের আস্তানাকে মানুষের থাকার জায়গা বানিয়ে দিন। পারুর কণ্ঠ শুনে দুজন দুদিকে সরে গেল। বিহান পারুর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। এরা যে এতক্ষণ প্রেম করেছে, তারা একবার বাধে দিতে গিয়েছিল? যায়নি তো। তাহলে ওরা যখন একটু প্রেম করতে নিল তখনই কেন পারুকে আসতে হলো? আপাতত সেসব বলল না। একেবারে খেতে বসে দুজনকে একসাথে পচানি খাওয়াবে। এখন আপাতত ভাইয়ের ঘরটা পরিষ্কার করা দরকার। ওখানে কাজ করতে করতে যদি কোনো ফাঁক ফোকর মেলে তখন না হয় মেধা রানীর সাথে একটু প্রেম করে নেবে। অগত্যা মেধার হাত ধরে দীপের রুমের দিকে পা বাড়ালো। মেধা যেতে যেতে পারুর দিকে তাকিয়ে ছোট করে সরি জানালো। পারু সহাস্যে সব ভুলে গেল। মেধা যাই করেছে সবটা দীপের জন্য, আর দীপ তো পারুরই। নিজের জিনিসের জন্য 10-5টা কথা শোনা এমন কোনো ব্যাপার না। ভাত বসিয়ে গোস্ত রান্নার প্রসেসিং চালাচ্ছে পারমিতা। এই ফ্ল্যাটে সে তাদের জন্য বহুবার রান্না করেছে। ধরতে গেলে বিয়ে ছাড়াই ছোটোখাটো সংসার সাজিয়েছে পারমিতা। তার একটা সংসারের খুব শখ, এরকম পার্ট টাইম সংসার না, একেবারে সর্বসময়ের জন্য সুন্দর একটা সংসার সাজাবে সে। তাও তার ভালোবাসার মানুষ রাগী অধৈর্য দীপ মির্জার সাথে। এই অধৈর্য বেপরোয়া এক রোখা পুরুষকে সে একদিন সংসারী বানাবে, মারাত্মক আকারের সংসারী।
যেদিন পারু সুন্দর একখানা শাড়ি পরবে আর সেই শাড়ির আঁচল কোমরে গুজে পুরো মির্জা বাড়ির জন্য রান্না করবে, তখন এই রাগী দীপ মির্জাকে একটা বড় বাজারের ব্যাগ আর বাজারের লিস্ট ধরিয়ে দিয়ে বলবে, এই যে খারাপ পুরুষ, যাও গিয়ে বাজার করে নিয়ে আসো। আসার সময় আমার জন্য এক মুঠো চুড়ি এনো তো, এক শিশি আলতাও এনো। কোনো এক বেলায় সেসব পরে তোমায় দেখাবো, তুমি মন ভরে দেখবে আর আমাকে অনেক অনেক ভালোবাসবে। দীপ যখন বাজারে থলে হাতে ঘেমে চুপচুপা হয়ে বাড়ি ফিরবে, তখন পারু বাচ্চাদেরকে সামলে দীপের হাত থেকে বাজারের থলেটা নামিয়ে রাখবে। তারপর কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটা খুলে দীপের মুখে জমে থাকা ঘামটুকু সন্তর্পণে মুছে দিবে। পারু যখন তার সংসার নিয়ে কল্পনায় ডুবে, তখনই পেছন থেকে দীপ গম্ভীর কণ্ঠে মোহনীয় স্বরে ডাকলো, মাই অয়েলি লেডি। দীপের শীতল করা ডাকে কেঁপে উঠল পারু। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে দীপের দিকে তাকাতেই দেখল সে তোয়ালে দিয়ে চুল মুছছে আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। পারু তোয়ালেটা টেনে নিয়ে দীপের চুল মুছে দিতে দিতে বলল, একদিন আমরা সংসার করব, একটা সুন্দর সংসার করবে তো বেবি? আমি যেমন করে চাইবো তেমনভাবে সংসার করবে তো? দীপ অবাক কণ্ঠে বলল, সংসার তো সংসারই হয়, তুমি আবার কেমন সংসার চাও? পারু মুচকি হেসে বলল, আছে, আমি সব ভেবে রেখেছি, কিভাবে কি করব সবটা। আমিও ভেবে রেখেছি। কি ভেবেছো? আমরা সংসার করব, সারাদিন তোমাকে আদর করব, অনেক অনেক আদর করব। আদর করা শেষ হলে আদর করব, তারপর আবার আদর করব, একটু পরে আবার আদর করব, তারপর আবার আদর করব। যখন ইচ্ছা আদর করব, মন চাইলেই আদর করব, না চাইলে আদর করব। তারপর পারু দীপের মুখে আঙ্গুল চেপে ধরে বলল, থামো থামো, তোমার আর বলা লাগবে না, সব সময় খালি উল্টাপাল্টা চিন্তা। দীপ টুপ করে পারুর হাতে চুমু খেয়ে মুচকি হেসে আবারও চুল মুছতে মুছতে রুমের দিকে পা বাড়ালো। ওয়াশরুম থেকে বেরোনোর সময় দুটোকে কাজ করতে দেখেছিল। এখন বোধহয় রুম গোছানো শেষ, গিয়ে দেখতে হবে কতটা কি ঠিক হলো। 25/5/2019। সন্ধ্যার আকাশে সূর্য বিলীন হয়েছে বহুক্ষণ আগেই। ধরণীতে আধার নেমেছে, রোডের কোনায় কোনায় স্ট্রিট লাইট জ্বলছে। পাখিরা নীল আকাশ ত্যাগ করে নীড়ে ফিরেছে। শুধু বাড়ি ফেরার তাগিদ নেই দুজোড়া কপত কপতের। ঢাকার মোস্ট ফেমাস পার্ক রমনা পার্কে থাকা দুটো বসার জায়গা দখল করে বসে আছে তারা। একটাতে বিহান আর মেধা, তারা কি নিয়ে যেন খুনসুটিতে মেতেছে। অন্যটিতে দীপ আর পারু। দীপ ফোনে কি যেন একটা কাজ করছে, হয়তো ব্যবসায়িক কোনো বিষয় হ্যান্ডেল করতে ব্যস্ত। দীপের কাঁধে মাথা রেখে বসে আছে পারমিতা। তার মাথাটা খুব ভার। ইদানিং পারুকে খুব মনমরা দেখা যায়, যেন বুকের ভেতর অজানা কোনো কষ্ট কিংবা ভয় লুকিয়ে রেখেছে। বিষয়টা দীপ 7-8 দিন ধরেই খেয়াল করেছে। বহুবার জানতে চেয়েছে, কিন্তু মেয়েটাকে জিজ্ঞেস করলেই সে সুনিপুণভাবে কথা কাটিয়ে অন্য কথায় চলে যায়। পারুর বাহানাগুলো এতদিন মেনে নিলেও আজ মেনে নিতে পারছে না দীপ। সকাল থেকে মেয়েটার মন অন্য দিনের তুলনায় বেশি খারাপ। চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেকটা সময় ধরে কেঁদেছে। দীপ এদিক ওদিক তাকিয়ে পার্কটার অবস্থান বুঝে নিল। এখন অনেকটাই আধার নেমে এসেছে, তাই আপাতত পার্কে তেমন কেউ নেই। দীপ মোবাইলটা পকেটে রেখে পারুর একটা হাত টেনে নিজের হাতের ভাঁজে নিল। পারু এতক্ষণ অন্যমনস্ক হয়ে গাছপালা দেখছিল। হঠাৎ হাতে টান পড়তেই চমকে দীপের দিকে তাকালো। দীপ হাত উঁচিয়ে পারুর সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হচ্ছে বেবি, তোর মন খারাপ কেন? বিনিময়ে পারু হেসে কথা কাটাতে চেয়ে বলল, কই মন খারাপ, আমি তো মন দিয়ে পরিবেশ দেখছিলাম। বলো কি বলবে? আজ নয়, অনেকদিন যাবত দেখছি তুমি বরাবরই মন খারাপ করে থাকো। মুখ জুড়ে কেমন উদাস উদাস ভাব। বলো না বেব, কি হচ্ছে তোমার? দীপের বলা এত সুন্দর এবং কোমল কণ্ঠ পারুর মন গলাতে পারিনি। সে ফের কথা কাটাতে বলল, বললাম তো বেবি, আমি ঠিক আছি। বারবার কথা কাটানোতে রাগ হলো দীপের। সে সাথে সাথে নিজের নরম খোলস বদলে রাগী কণ্ঠে বলল, নাটক মারাও? তোর নাটক দেখতে বসে আছি আমি? 7-8 দিন ধরে দেখতেছি তোর মন খারাপ, কিছু জিজ্ঞেস করলে কথা ঘুরাস। হ্যাঁ, তোর ব্যাপার কি? আমাকে তোর ছাগল মনে হয়? চুপচাপ বল কি হয়েছে, নয়তো আমাকে ভালো করে চিনিস পারো। আমি কিন্তু ভালো মানুষ না।
দীপের ধমকে কেঁপে উঠল পারু। হুট করেই ঠোঁট চেপে কেঁদে দিল। তার নিজেকে বড্ড অসহায় লাগছে। সে ভাবতেই পারেনি তার সাথে এমন কিছু হবে। পারুকে কাঁদতে দেখে রাগ হলো দীপের। রাগী কণ্ঠে কিছু বলতে নিয়েও বলল না। মেয়েটাকে রাগ দেখালে আরও ভয় পাবে, মন খুলে কিছুই বলতে পারবে না। সহসা পারুর মাথায় হাত রাখলো দীপ। চুলের ভাঁজে হাত চালিয়ে বলল, বেবি, আমাকে বলো কি হয়েছে? না বললে সমাধান করব কি করে? পারু কান্না আটকাতে চেয়ে থেমে থেমে বলল, তেমন কিছু না বেবি, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দীপ বুঝলো কিছু তো একটা হয়েছেই। এবার কি হয়েছে সেটা জানতে হবে। অগত্যা ধীর স্থিরভাবে প্রশ্ন করল, কেমন কিছু? কি হয়েছে বলো আমায়। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু বেবি, আমি তোমাকে বলতে পারবো না। রাগ বাড়ল দীপের। সে হালকা ধমকের স্বরে বলল, কি এমন ব্যাপার যে আমায় বলা যায় না পারু? পারু ঠোঁট কামড়ে কান্না আটকাতে চেয়েও পারছে না। এরকম একটা কথা সে কিভাবে বলতে পারে? দীপ নিশ্চয়ই ওকে ভুল বুঝবে, অবিশ্বাস করে ছেড়ে যাবে। কিন্তু সত্যি তো কখনো চাপা থাকে না। আজ না বললেও একদিন না একদিন তো বলতেই হবে। পারু দীপের হাতের কাছের শার্ট খামচে ধরে চোখ খিচে এক নিঃশ্বাসে বলল, আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। পারুর কথাটা যেন বর্ষার আকাশে বাজ পড়ার চেয়ে তীক্ষ্ণ ছিল। দীপ নিজেকে সামলাতে না পেরে বোকার মতো মুখ করে তাকিয়ে রইল। পরপর নিজেকে কিছুটা ধাতস্থ করে অবাক কণ্ঠে বলল, হোয়াট? কি বলছো এসব? আমাদের মাঝে তো তেমন কিছু হয়নি পারু। আমি তো তোমাকে কখনো সেভাবে... পারু দুহাতে মুখ চেপে ঝরঝর করে কেঁদে দিল। ওর কান্নার শব্দে বিহান আর মেধা এগিয়ে আসতে চাইলে দীপ তাদের ইশারায় চলে যেতে বলল। দীপ এখনও অবাকতা কাটাতে পারছে না। এখনও তাদের মাঝে জাস্ট জড়িয়ে ধরা আর কিস করা ব্যথিত কিছুই হয়নি। তাহলে এটা কীভাবে সম্ভব? দীপ পারুর মুখ থেকে হাত সরাতে নিতেই পারু সেটা স্থির রেখে বলল, আমি জানি না বেবি, কিন্তু আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। প্রেগনেন্সির সকল বৈশিষ্ট্য আমার মাঝে লক্ষ্য করছি আমি। কিছু খেতে পারি না, দিনে 6 থেকে 7 বার বমি হয়, মাছ মাংসের ঘ্রাণ নিতে পারি না, সারাক্ষণ প্রেশার আপ ডাউন করে, তেঁতুল খেলে ভাল লাগে, সেই সাথে সেই সাথে 3 মাস ধরে অফ যাচ্ছে। বলতে বলতে আবারও ফুপিয়ে উঠল পারু। দীপের মন অন্য কথা বলছে। এসব ভালো লক্ষণ নয়। ম্যাক্সিমাম টাইমে জরায়ুতে টিউমার হলে প্রেগন্যান্সি কিটে 2টো দাগ ওঠে, কিন্তু সেই ক্ষেত্রে এতটাও সিমটম দেখা দেয় না। তাহলে পারুর এরকম হওয়ার কারণ কি? পারু কি কোনোভাবে কারোর দ্বারা... না না, তা কি করে হয়? এরকম হলে তো দীপ জানতো। সে তো পারুর সম্পর্কে সকল ডিটেলস জেনেছে। সেই ছোট বয়স থেকে আদৌ পর্যন্ত ওর কী হয়েছে, কখন হয়েছে, সবটা দীপের জানা। তাহলে বেবির কথা কেন আসছে? আর ভাবতে পারল না দীপ। আপাতত পারুকে শান্ত করতে হবে। দীপ পারুর মাথায় হাত বুলিয়ে শান্ত করতে বলল, আমার বোকা পারু, এমনি এমনি বেবি হয় না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। পারু দুদিকে মাথা নাড়িয়ে বলল, ট্রাস্ট মি, আমি ভুল বলছি না। সন্দেহবশত সকালে প্রেগন্যান্সি কিট ইউজ করেছিলাম, পজিটিভ এসেছে। পারুর কথায় অবাক চোখে তাকালো দীপ। আজ যেন তার অবাকতা শেষ হওয়ার নয়। তাহলে কি সত্যি পারুর জরায়ুতে টিউমার হয়েছে? ভাবতে গিয়েও দীপের কলিজাটা মোচড় দিয়ে উঠছে। এরকম কিছু হলে তো সার্জারি করতে হবে। আর তারপর পারু কোনো দিন মা হতে পারবে না। বাচ্চার কথাটা না হয় সাইডে রাখা যাক, কিন্তু পারু এত বড় সার্জারি সামলাতে পারবে তো? উফ, কী সব ভাবছে সে। পারুর কিচ্ছু হবে না, আল্লাহ সব ঠিক রাখবেন। কিন্তু সবার আগে তাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। সেটা ভেবেই দীপ উঠে দাঁড়িয়ে পারুর হাত টেনে বলল, এসব কিছু না পারু, এভাবে শুধু শুধু বেবি হয় না। এগুলো অন্য রোগের সিমটম। আমার খুব ভয় লাগছে বেব, চলো আমরা এখনই ডক্টর কাছে যাব। দীপের কথায় না চাইতেও রেগে গেল পারু। তার কথার বিপরীতে দীপের বলা কথাটা বোধহয় পারুর পছন্দ হয়নি। সে জেদ নিয়ে বলল, আমি বললাম না আমি শিওর আমার বেবি হবে। অধৈর্য দিয়ে পারু অধৈর্য হলো। এসব নিয়ে খামখেয়ালি করছে এই মেয়ে। এদিকে চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। আর এই মেয়ে কিনা আজাইরা বকবক করে যাচ্ছে। দীপ পারুর বাহু চেপে ধমকে বলল, এভাবে বেবি হয় না রে বাপ। এর জন্য বিয়ে করতে হয়, সংসার করতে হয়। তুই কিছু বুঝিস না? বাচ্চা তুই, চল এখনই ডক্টরের কাছে যাব। হাত ধরে টেনে নিতে চাইলে পারু ওর হাত ছেড়ে দিয়ে নিজের চুল খামচে ধরল। তার মাথায় ব্যথা হচ্ছে। সে চুল টেনে ফাপড়ের ন্যায় শ্বাস টেনে বলল,
বললাম না আমার বেবি হবে, মানছেন না কেন আপনি? বললাম তো আমি মা হব, বেবি হবে আমার। পারুর অবস্থা দেখে দীপ ঠোঁট কামড়ে ভাবুক হলো। এই মুহূর্তে পারুর বিরুদ্ধে যাওয়াটা ভালো হবে না। একটা মাস ধরে দীপ খেয়াল করেছে মেয়েটা মাঝে মধ্যে অস্বাভাবিক জেদ করে। ওর মন মতো কিছু না হলেই কেমন যেন করতে থাকে। এতদিন এগুলোকে বাচ্চামি মনে হলো, এখন কেমন যেন দীপের বুক কাঁপছে। পারুর কোনো বড়সড় অসুখ হলো না তো? যদি হয় তখন তার কী হবে? সে কিভাবে বাঁচবে? না না, আল্লাহ এত বড় নিষ্ঠুর হবেন না। দীপ আপাতত পারুকে শান্ত রাখতে ওর কথায় সায় জানাতে চেয়ে ওকে কাছে টেনে নিল। চুল থেকে পারুর হাত দুটো সরিয়ে মাথায় হালকা ম্যাসাজ করে দিতে দিতে বলল, আচ্ছা ঠিক আছে, বলছিলাম তোমার বেবি হবে, আমি মানলাম সেটা। এখন বেবি হলে এত চিন্তার কি আছে? আমি আছি না, আমি সবটা সামলে নেব। পারু ভাবল দীপ বোধহয় পারুকে অ্যাবর্শন করতে বলবে। সাথে সাথে হাইপার হয়ে উঠল মেয়েটা। দীপের থেকে কিছুটা দূরে সরে গেল। সন্তর্পণে তলপেটে হাত রেখে ঘন ঘন শ্বাস টেনে বলল, মানে মানে কি করবে তুমি? দীপ হাত বাড়িয়ে পারুকে আবার আগের চেয়েও বেশি কাছে টেনে চোখের পানি মুছে দিয়ে বলল, কি করবো আবার? বিয়ে করে নেব। দীপের কথায় কিছুটা শান্ত হলো পারু। অত্যন্ত অসহায় কণ্ঠে বলল, কিন্তু তোমার আমার মাঝে তো তেমন কিছুই হয়নি, এমনকি অন্য কেউ আমাকে। বলতে গিয়ে থেমে গেল পারু। দীপ আশ্বাস দিয়ে বলল, আই নো পারু, আমার পারুকে কেউ ছোঁয় নেই, আমি ছাড়া কেউ ছুঁতেও পারবে না। যদি বাচ্চা আসেও তাহলে সেটা আমার পারুর বাচ্চা, একান্ত পারুর। যেখানে পারু পুরোটাই আমার, সেখানে পারুর বাচ্চাটা অন্যের হতে যাবে কেন? শান্ত হবে, শান্ত মাথায় আমার কথা শোনো, একদম রিল্যাক্স, কোনো টেনশন নেই। আমার চোখের দিকে তাকাও। পারু গভীর শ্বাস টেনে দীপের চোখের দিকে তাকালো। দীপ পকেট থেকে রুমাল বের করে পারুর সম্পূর্ণ মুখটা ভালো মতো মুছে দিয়ে বলল, বাচ্চা যদি সত্যি আসে তাহলে সেটার জন্য আমাদের ডক্টর দেখানো উচিত। বেবি কেমন আছে সেটাও দেখা উচিত, সাথে তোমার হেলথ চেক করাটাও দরকার। চলো বেব, আমরা এখন আমাদের বাচ্চাটাকে রেখে আসি প্লিজ। পারু দ্রুত মাথা ঝাঁকিয়ে না বলল, না না, যাব না। ডক্টর যদি জানতে চায় আমার হাজবেন্ডকে, আমি কি করব দীপ? আমি তো অবিবাহিত, তখন আমাকে ডক্টর খারাপ ভাববে না? দীপের মেজাজ খারাপ হলো। পারুটা কি সত্যি এত অবুঝ, নাকি ওর বুঝতে প্রবলেম হচ্ছে? এভাবে বাচ্চা হয়, নিশ্চয়ই পারুর কোনো রোগ হয়েছে। দীপের নিজেকে বড্ড অসহায় লাগছে। সে ঠোঁট কামড়ে নিজের বুকের ভেতর চলা ভয়যুক্ত তাণ্ডবটুকু দমাতে চেয়ে পারুর গাল আঁকড়ে ধরে কাতর কণ্ঠে বলল, আচ্ছা চলো তাহলে, এই মুহূর্তে বিয়ে করে নেই, তাহলে তোমার আর কোনো সংশয় থাকবে না। প্লিজ পারো, তোর পায়ে ধরি, বাহানা করিস না। চল আমরা হসপিটাল যাব এখনই। পারু জেদ দেখিয়ে দীপের হাতটা গাল থেকে ছাড়িয়ে দিল। তার কেন যেন দীপের কথাগুলো পছন্দ হচ্ছে না, মাথায় চাপ পড়ছে। সে দুপা পিছিয়ে ঝাঁঝালো স্বরে বলল, খালি বিয়ে বিয়ে করেন কেন আপনি? আমাকে ভোগ করতে মন চায়? আপনি কি ভালো ভেবেছিলাম, আর আপনি ছি ছি, দূরে শুন, আমার ভালো লাগছে না। পারুর ব্যবহারের আগামাথা বুঝতে পারছে না দীপ। তার মাথাও কাজ করছে না। সে খুব ভালো করে বুঝতে পারছে পারু এসব ইচ্ছে করে বলছে না। কি হয়েছে পারুর? এসব কেন বলল? সেসব ভাবনা মাথায় আনতে চাইল না দীপ। সে তাদের মধ্যকার দূরত্ব মিটিয়ে পারুকে বুকের সাথে মিশিয়ে ভেজা কণ্ঠে বলল, পারো, তুমি বুঝতে পারছো না, আমাদের ইমিডিয়েট ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। তোমার শরীরে যেসব সিমটম দেখা দিচ্ছে সেসব ভালো লক্ষণ নয়। আমার শোনো, একটু বোঝো প্লিজ, আমার ভয় করছে জান, একটু বোঝো আমাকে, তুই ছাড়া আমি শেষ। পারো। পারু জোর খাটিয়ে দীপকে নিজের থেকে সরাতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন, অস্বস্তি হচ্ছে। আমি বুঝে গেছি আপনি আমার বাচ্চাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন। আপনি আমার বাচ্চাকে পৃথিবীতে আসতেই দিবেন না। দূরে সরুন, দূরে সরুন। ও আল্লাহ, আল্লাহ গো! বলতে বলতে মাথার চুল টেনে ধরল পারু। তার মাথা ব্যথা করছে। এ পর্যায়ে এসে পারু অনুভব করলো প্রতিবারের তুলনায় এখন অনেকটা ব্যথা বাড়ছে। পারু সহ্য করতে না পেরে চুল খামচে ধরে আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। পারুর কাণ্ডে হকচকিয়ে গেল দীপ। দূর থেকে পারুর আর্তনাদ শুনে দৌড়ে এলো বিহান, মেধা। দীপ তাড়াহুড়া করে পারুর পাশে মাটিতে বসে পড়ল। পাগলের মতো পারুর মাথা ঘষতে ঘষতে বলল, কি হয়েছে কি বেবি? ও
ও পারু, তোর কি হয়েছে? এমন করছিস কেন? বল না পারু, কোথায় কষ্ট হচ্ছে? আমি আসবো না, কাছে আসবো না। আমি মানলাম তোর বাচ্চা হবে, সবই মানলাম, বিশ্বাস কর। আমি তোর বাচ্চা কোনো ক্ষতি করবো না। বল না পারু, কি বলছে? মাথা ব্যথা করছে? মাথায় কষ্ট হচ্ছে? পারু রে, পারু। পারু সেসব কথা কানে তুলল না। সে পাগলের মতো চুল টানছে আর মাথা ঘষছে। দীপ তার দিকে হাত বাড়ালে সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। পারু সব বিরক্ত লাগছে। মনে হচ্ছে তার মাথায় কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। ফেটে যাচ্ছে মাথাটা। যন্ত্রণায় কাতর হয়ে পারু উন্মাদের মতো বলতে থাকলো, ব্যথার ওষুধ, আমাকে একটা ব্যথার ওষুধ আর ঘুমের ওষুধ দাও প্লিজ। মরে যাব আমি, ব্যথায় মরে যাব। আল্লাহ গো, আজ এত ব্যথা করছে কেন? আমাকে কেউ একটা ঘুমের ওষুধ আর ব্যথার ওষুধ দে প্লিজ। আল্লাহ, ও আল্লাহ। মেধা দৌড়ে এসে পারুকে ধরতে নিলে পারু ওকেও নিজের থেকে দূরে সরিয়ে দিল। দীপ আবারও এগিয়ে গিয়ে পারুকে শক্ত করে নিজের বুকে চেপে ধরল। কিসের ব্যথার ওষুধ? তুমি আগে ব্যথার ওষুধ খেয়েছ? ঘুমের ওষুধ খেয়েছ? নাম কি ওগুলোর? একটু বলো পারু, ওইগুলো খেলে তুমি ঠিক হয়ে যাবে, বলো না। পারমিতা আবারও ধাক্কা দিয়ে দীপকে দূরে সরিয়ে দিল। তার এখন সব অসহ্য লাগছে, সব। দীপ এগোতে চেয়েও পারছে না। সে এগোলে পারু আরও হাইপার হয়ে যাচ্ছে। দীপ নিজেকে সামলাতে না পেরে মাটিতে পা ছেড়ে বসে পড়ল। আল্লাহ একই দিন দেখাচ্ছে তাকে। দীপকে এভাবে বসে পড়তে দেখে বিহান এগিয়ে এসে ওর পাশে বসতে দীপ পারুর দিকে তাকিয়ে বিহানের কাছে নালিশ করার মতো করে বলল, ওর কি হচ্ছে বিহান? আমার সাথে এমন কেন করছে? আমাকে সহ্য করতে পারছে না। তুই কি বল না ওষুধের নাম বলতে। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আমার পারু এমন কেন করে? আমার পারুর কি হয়েছে ভাই? ওকে ঠিক হয়ে যেতে বল, ওষুধের নাম বলতে। দীপ কথাটা শেষ করার আগেই পারু গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। ব্যথায় চোখ মুখ লাল ছাড়িয়ে নীল হয়ে গিয়েছে। পারু পাগলের মতো মাথায় আঘাত করছে আর আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে। পারুর অবস্থা দেখে দীপও শব্দ করে কেঁদে দিল। এই মেয়েটাকে ভালোবেসে তার অবস্থা পথের পাগলের চেয়েও খারাপ। এই একটা মাস আগেও এই মেয়ের জন্য সে মরতে বসেছিল, আর আজ আবার নতুন কাহিনী শুরু করে দিয়েছে। এবার সে মরবে, সত্যিই মরবে। আল্লাহ না নিলে নিজেই নিজে চলে যাবে। এই মেয়ের কাহিনী আর ভালো লাগছে না তার। পারুর অবস্থা দেখে মেধাও ফুপিয়ে উঠল। কি হয়েছে মেয়েটার? একটু আগেও তো ঠিক ছিল। এভাবে পাগলামি করছে কেন? সবার কান্নাকাটি আহাজারিতে বিহানের নিজেকে পাগল মনে হচ্ছে। একটু আগে সেই সুন্দর পরিবেশটা কোথায় হারিয়ে গেল? কতটা ভালোবাসাময় ছিল সময়টুকু। বিহান নিজেকে সামলে দীপকে উদ্দেশ্য করে বলল, ভাই, নিজেকে সামলা। পারুর অবস্থা করুণ, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তুই ওকে নিয়ে পার্ক থেকে বের হও, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। বলতে বলতে দৌড়ে গেটের দিকে চলে গেল বিহান। দীপ শার্টের হাতায় চোখ মুছে তাড়াহুড়া করে পারুকে পাজা কোলে করে নিল। এবার আর ওকে সরাতে পারল না মেয়েটা। ব্যথায় চুল খামছে, মাথায় আঘাত করেই কুল পাচ্ছে না। দীপকে সরাবে কোন শক্তিতে? পারুর আহাজারি অস্থিরতা দীপের ভেতরটা ভেঙে চুরমার করে খাক করে দিচ্ছে। ওর কান্নার দমক এতটাই প্রখর ছিল যে আশপাশ থেকে লোকজন জমতে শুরু করেছে। এক একজনের এক একটা প্রশ্ন। লোকেদের প্রশ্নের উত্তর দিতে দিতে মেধা হাঁপিয়ে উঠছে। দীপ সেসব এড়িয়ে দ্রুততার সাথে পার্কের ইট দ্বারা তৈরি রাস্তা পেরোতে লাগলো। কারণ রমনাটা এমনিতেই আয়তনী বিশাল, তার উপর পার্সোনাল স্পেসের জন্য তারা অনেকটাই ভেতরে চলে গিয়েছিল, যার ফলে পথ যেন ফুরাতেই যাচ্ছে না। এই পর্যায়ে এসে পারু বোধহয় দীপকে একটু বুঝতে চাইল। সে এক হাতে চুল খামচে ধরে অন্য হাতে দীপের গালে হাত রেখে সেখানে চাপড় মেরে অস্ফুট স্বরে জানতে চাইল, আমি মরে যাব বেবি। আমার সংসার হবে না, তোমার সাথে একটা সংসার হবে না। মরে যাব। আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে কাট। আমায় একটু পানি দাও না, একটা একটা ঘুমের ওষুধ অন্তত দাও, নয়তো আমাকে অজ্ঞান করে দাও। আমি আর সহ্য করতে পারছি না। আমি মরে যাচ্ছি দীপ, আধারে ডুবে যাচ্ছি। তোমার আলোয় আলোকিত করে দাও না দীপ, দীপ, আল্লাহ। পারুর আর্তনাতে দীপ আবারও শব্দ করে কেঁদে দিল।
ওকে আরও শক্ত করে বুকের মাঝে চেপে ধরল, যেন এখনই ওকে বুকের ভিতর লুকিয়ে সকল কষ্ট থেকে মুক্তি দিবে। কিন্তু কাজ হলো না, মেয়েটা একটুও শান্তি পেল না। দীপ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আল্লাহ রহম করুন, আমার পারুর কষ্ট কমিয়ে দেন প্লিজ, প্লিজ আল্লাহ। পারু রে, আমি বাঁচবো না রে, তোকে ছাড়া সত্যি মরবো আমি। আমার এত বড় সর্বনাশ করিস না, মরে যাব আল্লাহ, মরে যাব। পারু সেসব শুনতে পারল না, কানেই পৌঁছালো না। সে গলা ফাটিয়ে চিৎকার করে নিজের ব্যথা সহ্য করতে ব্যস্ত। এ ব্যথার যেন কোনো নিস্তার নেই, উপশম নেই। আত্মা বেরিয়ে যাওয়ার মতো কষ্ট হচ্ছে। টিকটিক করে ঘড়ির কাঁটা পেরোচ্ছে আর ধীরে ধীরে সময় গড়াচ্ছে। এত যে সময় পেরোচ্ছে, তবু ভালো সময়ের দেখা নেই। সুখের সময়গুলো কোথায় যেন পালিয়ে গেল। কেমন যেন অধরার খাতায় নাম লেখালো তারা, তাদের যেন ছুতে চেয়েও ছোঁয়া যায় না। দীপ এক দৃষ্টিতে আইসিইউর আওতায় থাকা একটা কেবিনের দিকে তাকিয়ে আছে। পারুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দীপ জানে না পারুর কি হয়েছে, ডক্টররাও এখনও শিওর নয়, তবে তারা নাকি অনেক কিছুই আন্দাজ করতে পেরেছে। হসপিটালে আসার সময় পারু তীব্র ব্যথায় রক্তবমি করতে করতে জ্ঞান হারিয়েছিল। তারপর আর চোখ মেলেনি মেয়েটা। কিছু সময় পর হাত পা ঠান্ডা হয়ে আসছিল, শ্বাস প্রশ্বাসও বন্ধ, দাঁতে দাঁত খিলি লেগে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল পারুর অক্সিজেনের ঘাটতি পড়েছে। দীপ তখন কৌশলে অক্সিজেন না দিলে হয়তো পারুর ভালো মন্দ কিছু একটা হয়েই যেত। দীপের চোখ জোড়া লাল হয়ে আসে, খুব কেঁদেছে ছেলেটা। নাক মুখ টকটকে লাল রং ধারণ করেছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত প্রায় দীপ থম মেরে পারুর কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। কিছু মাস আগেও তারা এই হসপিটালে এসেছিল। দুজনেই অসুস্থ ছিল তখন, তবে দীপ পারুর তুলনায় একটু বেশি অসুস্থ ছিল। কই, তখন তো দীপ পারুর ডাককে অগ্রাহ্য করে শুয়ে থাকেনি। পারু ডাকার সাথে সাথে সে প্রচণ্ড ব্যথাকেও দূরে সরিয়ে উঠে বসেছিল। পারুকে বক্ষ পিঞ্জিরায় আঁকড়ে ধরেছিল। তাহলে পারু কেন তার সাথে বেইমানি করছে? দীপ কতবার করে ডাকলো ওকে, মেয়েটা কেন তার ডাকে সাড়া দেয় না? কেন একটুখানি কথা বলে না? দীপের বুকের বাম পাশটা তো ফাঁকা পড়ে আছে, অনেক ফাঁকা ফাঁকা লাগছে। পারু কেন সেখানে ঝাঁপিয়ে পড়ে ফাঁকা স্থানটা ভরপুর করে দিচ্ছে না? পারু কি বেইমান হয়ে গেল? দীপকে ভালো থাকার প্রলোভন দেখিয়ে ছেড়ে যাবে না তো? দীপ তো তার মাকে ছোটবেলায় হারিয়েছিল। তখন তার বয়স কত হবে, 7 কি 8? ওই বয়সেই মা তাকে একা করে আল্লাহর কাছে চলে গেলেন। দীপ কত কাঁদলো, মাকে যেতে মানা করলো। চলে যাওয়ার পরও কত শতবার ডাকলো যেন ফিরে আসে। মা এলো না। দীপের কষ্ট লাঘব হলো না। হয়তো মেজো আম্মু তাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, তবুও মা তো মাই হয়। মাকে হারানোর পর দীপ যতখানি কষ্ট পেয়েছিল, তা তো মেজো আম্মুকে পেয়ে কিছুটা কমে গিয়েছিল। কিন্তু পারুকে সে হারাবে কি করে? পারু হারিয়ে গেলে দীপ বাঁচবেই বা কী করে? অতিরিক্ত টেনশনে পাগলপাড়া দীপ। ডক্টররা যা সংখ্যা করছে তা যদি সত্যি হয়, তাহলে আর ভাবতে পারল না দীপ। চোখ থেকে অঝোর ধারায় কয়েক ফোঁটা অশ্রু গড়ালো। আল্লাহ কি তবে সহায় হবে না? দীপ কি আবারও সব হারিয়ে সর্বহারা পথিকের মতো জীবন কাটাবে? এত বড় জীবনটা একা একা বহন করা যে বড্ড কঠিন। সে আর পারবে না। পারুর কিছু হলে সে স্বেচ্ছায় জীবন ত্যাগ করবে। যে জীবনে পারু নেই, সে জীবন রেখে কী লাভ? দীপ যখন নির্হারা পাখির মতো ছটফট করতে করতে গ্লাস করা কেবিনের ফাঁক ফোকর দিয়ে পারুর ভঙ্গুর মুখশ্রী অবলোকন করতে ব্যস্ত, তখন ওর কাঁধে হাত রাখলো কেউ। পেছন ফিরে তাকালো না দীপ। সে জানে পেছনে দাঁড়ানো লোকটাকে। কাঁধের ওপরে থাকা হাতটা এক হাতে শক্ত করে ধরে পারুর কেবিনের দরজায় অন্য হাত ভুলিয়ে ব্যথিত স্বরে আওড়ালো, আব্বু, শি ইজ মাই হার্ট, মাই লাইফ, এভরিথিং। হার্ট ছাড়া একটা মানুষ কখনো বাঁচতে পারে না আব্বু। ডক্টররা কেন এসব বাজে বাজে আশঙ্কা করছে? আম্মুর বেলাও ওরা এমনটাই করেছিল। তারপর আম্মু আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। ওদের নিষেধ করে দিন আব্বু, আমার পারুর কিছু হয়নি, পারু ঠিক হয়ে যাবে। সবাই এভাবে আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান সাজায় কেন আব্বু? আমি কি খুব জঘন্য, পাপী? আমার পারু আমাকে খারাপ মানুষ বলে ডাকত, কিন্তু ও তো আমার সকল পাপ গুণকে মেনেই ভালোবেসেছিল। তাহলে এখন কেন ছেড়ে যেতে চায়? এভাবে আমার সর্বনাশ করবে বলেই কি শেষ ছিল? এভাবে দীপ মির্চের দীপ্তি ফুটিয়ে দেওয়ার জন্যই কি
এ অপথ্য নারীর আগমন আমার কিছুই ভালো লাগছে না আব্বু। আমার বলে আপন জন্য এত পাষাণ কেন হয়? তাদের কি আমার জন্য মায়া হয় না? আমি কি এতটাই খারাপ? দীপের মতো মানুষের এরকম কাতরতা সহ্য করার নয়। মাহিদ মির্জা নিজ পুত্রকে কখনো এতটা ভঙ্গুর হতে দেখেনি। দীপের মা রাহিতা মির্জা যেদিন মারা গেলেন সেদিন ঠিক এতটাই কাতর ছিল দীপ। তারপর কিভাবে যেন ছেলেটা পাথরে পরিণত হয়েছিল। কাতরতা, কষ্ট, কান্না সেসব যেন দীপকে ছুঁতেই পারত না। যেই ছেলেটা ঠান্ডা মাথায় রিল্যাক্সে মানুষকে কঠিন থেকে কঠিনভাবে জখম করতে পারে, তার হৃদয়ে এত বড় জখম হবে কেউ কি কখনো কল্পনা করতে পেরেছিল? ছেলেকে নিয়ে বড্ড আতঙ্কে আছেন মাহিদ মির্জা। দীপ যখন 14 বছর বয়সে ছোট চাচাকে সেভ করতে গিয়ে 4 জনকে গুলিবদ্ধ করে বাড়ি ফিরেছিল, সেদিনও এতটা বুক কাঁপেনি মাহিদ মির্জার যতটা আজ কাঁপছে। ছেলের আহাজারি, চোখ লাল করা কান্না, অসহায় হয়ে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকা, কাতর হয়ে বলা প্রতিটা বাক্য মাহিদ মির্জার মনটা বিষিয়ে দিচ্ছে। দীপের মাও ক্যান্সারে মারা গিয়েছিলেন, যেটা পারুর বেলায়ও ডক্টররা আশঙ্কা করছেন। ডক্টরদের মতে এমনটা হওয়ার আশঙ্কা 66, বাকিটা এমআরআই এবং বায়োপসি রিপোর্ট আসলে বোঝা যাবে। আচ্ছা, ওনার ছেলের জীবনটা কি তবে ওনার পথেই যাবে? উনি তো দীপের মুখ দেখে একটা জীবন কাটিয়ে দিলেন। দীপ কার মুখ দেখে কাটাবে? তার তো সন্তান নেই, আর না পারুর সাথে তার বিয়ে হয়েছে। আল্লাহ এবার অন্তত সার দিক, ছেলেটা এত বড় ধাক্কা নিতে পারবে না। সকল ভাবনাকে সাইডে রেখে তিনি দীপের হাতটা শক্ত করে ধরে কাঁধে হাত রেখে বললেন, চলো দীপ, রিপোর্ট চলে এসেছে। ডাক্তারদের সাথে মিটিং করাটা ইম্পর্টেন্ট। ডক্টরদের সব আশঙ্কা সত্যি হয় না আব্বু। আমার কথা শোনো, একটু শান্ত হও, চলো। দীপ কথা বাড়ালো না। সে একবার পারুকে দেখে নিয়ে বাবার সাথে পা বাড়ালো। আল্লাহ এবার নিষ্ঠুর না হোক, পারুর যেন কিচ্ছু না হয়, ও যেন বেঁচে থাকে। ডক্টরদের আশঙ্কা যেন ভুল প্রমাণিত হয়। এমন হাজারটা দোয়া করতে করতে এগিয়ে গেল ডক্টরের চেম্বারে। নিউরোসার্জন আশফাক মোহাম্মদের চেম্বারে বসে আছে দীপ, বিহান আর মাহিদ মির্জা। আশফাক মোহাম্মদী সন্ধ্যা রাতে পারুকে দেখেছিলেন। আপাতত ওনার সাথে নিউরো অনকোলজিস্ট সৌরভ সামন্ত এবং রেডিয়েশন অনকোলজিস্ট সুমন তাহেরও আছেন। এই 3 জন সম্মিলিত হয়ে দীপদের ডেকে পাঠিয়েছেন। উদ্দেশ্য পারুর রোগ নিয়ে কথা বলা। এত ডক্টর দেখে মাহিদ মির্জার আর বুঝতে অসুবিধা হলো না তাদের কাছে কেমন খবর আসতে চলেছে। কোনো এক কালে তিনিও তো একসাথে এমন অনেক ডক্টরের শরণাপন্ন হয়েছিলেন। দীপ অসহায়ের মতো তাকিয়ে সবাইকে দেখছে। বুদ্ধিসম্পন্ন দীপ এতটাও অবুঝ নয় যে এত কাণ্ডের মিনিং বুঝবে না। তবুও সে না বোঝার মতো মুখ করে বসে রইল, যেন সে বুঝতে না চাইলেই পারু সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পুরো 30 মিনিট যাবৎ রিপোর্ট নিয়ে ঘাটাঘাটি করার পর আশফাক মোহাম্মদ মুখ খুললেন। তিনি সোজা মাহিদ মির্জার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন,